কিছুদিন বিরতি নিয়ে আপনাদের মাঝে নতুন আরেকটি গল্প নিয়ে হাজির হলাম। আশা করি আপনারা আমাকে আগের মতো সাপোর্ট করবেন। গল্পের নাম মনের অরণ্যে এলে তুমি। লিখেছেন তাহিরাহ ইরাজ। পর্ব 1। পাত্র বেশে নিজের অন্যতম ক্রাশকে দেখে বিমূঢ় হিদি। তার অবাধ্য নয়ন জোড়া বারংবার নিবদ্ধ হচ্ছে সম্মুখে বসে থাকা মানবের পানে। সে কি স্বপ্ন দেখছে, নাকি এটাই বাস্তব? বারকজেক আঁখি পল্লব ঝাপটালো মেয়েটা। নিশ্চিত হল সে ভুল নয়। মানুষটি সত্যিই উপস্থিত। বিশ্বটি উপলব্ধি হতেই পুলকিত হল তনুমন। রক্তিম আভা ছড়িয়ে পড়ল কপোলদোজে। নেহাত গুরুজনরা উপস্থিত। নয়তো এতক্ষণে খুশিতে আত্মহারা হয়ে একদফা নিত্যকলা হয়েই যেত। কোনরূপ নিজেকে সংযত করে নিল মেয়েটা। পিছলে যেতে উদ্যত শাড়ির আঁচল টেনে কৃষ্ণকালো কেশ অনেকাংশে আবৃত করে নিল। জোরপূর্বক বসে রইল অবনত মস্তকে। পাত্রের ঠিক বা পাশেই বসে ছোট বোন ইনায়া। প্রসন্ন চিত্তে মেয়েটা বড় ভাইয়ের কানে ফিসফিসিয়ে বলল, ভাইয়া, ভাবিকে দেখতে খুব সুন্দর, তাই না? মাশাআল্লাহ, আমার তো খুব পছন্দ হয়েছে। ভাবি হিসেবে একেই কনফার্ম করলাম। ইরহাম অসন্তুষ্ট চাহনিতে বোনের পানে তাকাল। ক্ষীণ স্বরে দাঁতে দাঁত চেপে বলল, বিগডানো মেজাজ আর বিগডে দিস না। ওকে। ভাইয়ের কথায় খুশি হতে পারল না ইনায়া। আশানুরূপ জবাব না পেয়ে সবার অলক্ষে ভেঙচি কেটে দিল। অতঃপর তাকালো হিদির পানে। মাশাআল্লাহ, ভাবি তার খুব পছন্দ হয়েছে। মালিহা উৎফুল্ল ভাব লুকিয়ে এক প্রকার স্বাভাবিক কণ্ঠে রায়হান সাহেবকে বললেন, ভাই সাহেব, আমরা তো হিদি মাকে দেখলাম, কথা বললাম। এবার যদি ছেলেমেয়েরা একটু আলাদাভাবে কথা বলে তাহলে ভালো হয়। বুঝতেই পারছেন এখনকার ছেলেমেয়েরা, ওদের চিন্তাভাবনা আবার ভিন্ন। নিজেদের মধ্যে কথাবার্তা বলে বোঝাপড়া করে নিলে ভালো হয়। রায়হান সাহেব এহেন প্রস্তাবে সম্মত হলেন। জবি নিশ্চয়ই। রাইসা। বটকন্যা রাইসা পিতার ইশারা বুঝতে সক্ষম হল। পাত্র এবং ছোট বোনকে নিজের সঙ্গে আসার জন্য অনুরোধ করল। ইরহাম বিরক্তিকর চাহনিতে মায়ের পানে তাকাল। মালিহা ইশারায় ভুংভাং বুঝিয়ে কোনমতে সামাল দিলেন। অনিচ্ছা সত্ত্বেও সোফা ছেড়ে উঠে দাঁড়াল ইরহাম। হিদিও উঠে দাঁড়াল। শাড়ি পরে হাঁটা মুশকিল। কোনমতে বা হাতে কুচি সামলে হাঁটতে লাগল। রাইসার পথ অনুসরণ করে দুজনে পৌঁছে গেল ফ্ল্যাটের সবচেয়ে বড়, সুন্দর, গোছানো বেলকনিতে। দেশি বিদেশি বিভিন্ন ফুলের সমারোহ সেথায়। মন মাতানো গন্ধে পুলকিত অন্তর। একটি ছোট বেতের সোফা এবং গোলাকার ক্ষুদ্র টেবিল রাখা সুন্দর কায়দা। রাইসা ওদের দুজনকে কথা বলার সুযোগ দিয়ে প্রস্থান করল। শুভ্র পাঞ্জাবির পকেটে দুহাত গলিয়ে বাহিরে দৃষ্টি নিবদ্ধ করল ইরহাম। তার মধ্যে আলাপচারিতা করার কোনো লক্ষণ শোভা পাচ্ছে না। একটিবারের জন্য পূর্ণ দৃষ্টিতে মেয়েটির পানে তাকায়নি অবধি। নীরবে অতিবাহিত হল 2 মিনিট। এতেই হাঁপিয়ে উঠল হিদি। এতটা সময় ধরে সে নীরব ছিল। এ যে অবিশ্বাস্য, অত্যাশ্চর্য কাণ্ড। ওরা 7 জন এর বাকিগুলো জানতে পারলে পাক্কা হুঁশ হারাত। বড় শ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করল মেয়েটি। উজ্জ্বল মুখশ্রীতে বলল, হাই, আম হিদি। হিদি শেখ। নাম তো শুনা হি হোগা, তাই না? রিমলেস চশমার আড়ালে কেমন অদ্ভুত চাহনিতে তাকালো ইরহাম। মেয়েটা 32 দাঁত কেলিয়ে হাসছে। ইরহাম দৃষ্টি সরিয়ে পুনরায় বাহিরে তাকাল। হিদি নিজের মতো বলে গেল, আপনি বোধহয় আমায় চেনেন না। তাতে কি হয়েছে? আমি আপনাকে ফুলটু চিনি। বলতে পারেন আপনার গোটা ইনফরমেশন আমার মগজেবন্দি। অনায়াসে সুপার ডুপার হিট একখানা বাজোপিক বানিয়ে ফেলতে পারব। খুব বেশিই ট্যালেন্টেড কিনা? কেমন গর্বিত ভঙ্গিতে বাক্যটি সমাপ্ত করল হিদি। ইরহাম রীতিমতো স্তব্ধ। কেউ কি করে এত বকবক করতে পারে? তাও অজানা অচেনা একজনের সঙ্গে? প্রথম সাক্ষাতে এও সম্ভব? বেলকনি সংলগ্ন করিডোরে বড় বোন নীতির হাত ধরে এক প্রকার টানাহেচড়া করছে নিদিশা। গন্তব্য বেলকনি। অনুনয়ের স্বরে নিদিশা বলে উঠল, আপু, এই আপু, চল না। নীতি হাত ছাড়িয়ে নিয়ে বলল, তুই কি রে? হিদি ওদিকে ওর হবু কিংবা না হবু জনের সাথে কথা বলছে। সেখানে তুই গিয়ে কি করবি? আডি পাতবি? দাঁত বের করে হাসল নিদিশা। অর্থাৎ হ্যাঁ, সে এহেন উদ্দেশ্যেই যেতে ইচ্ছুক। নীতি আপত্তি জানাল।
নো ওয়ে। আমি এসবে নেই। চাচু জানলে ফ্রিতে উপদেশ দেবে। আমি বাপু এসবের মধ্যে নেই। তুই গেলে যা। বর বোনের কাছ থেকে ইতিবাচক সাড়া না পেয়েও দমে গেল না নিদিশা। নীতিশেথা হতে প্রস্থান করতেই সে চুপিসারে অগ্রসর হল বেলকনির পানে। আচ্ছা, আমি যে আপনাকে চিনি, এত কিছু জানি, জিজ্ঞেস করবেন না এসব কি করে সম্ভব? হু হু। ভ্রু নাচিয়ে শুধালো হিদি। ইরহাম এতক্ষণে মুখ খুলল। ওর পানে তাকিয়ে একটাই শব্দ উচ্চারণ করল শুধু, টকেটিভ। হিদি একটু ভাব নিয়ে বলল, সবাই এটাই বলে। নতুন কিছু বললে খুশি হতাম। ওকে, তাহলে নতুন কিছু বলেই ফেলি। হুম হুম, বলুন। বলুন না। কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে মেয়েটা। এতক্ষণে মানুষটা মুখ খুলেছে। কি বলতে চাইছে? নিশ্চয়ই ভালো কিছু। স্বল্প দূরত্বে পিলারের আড়ালে আরও একজন উপস্থিত, নিদিশা। সেও শুনতে উদ্গ্রীব। পাত্রপক্ষ আতিথেয়তা গ্রহণ করে প্রস্থান করেছে কিয়ৎক্ষণ পূর্বে। পরিবারের সদস্যরা যে যার কক্ষের দিকে ধাবিত হচ্ছে। শাড়ি পরে বেজায় শ্রান্ত রমণী গুটি গুটি পায়ে নিজ কক্ষে প্রবেশ করল। আলগোছে কেশে জড়িয়ে থাকা ঘোমটা গড়িয়ে পড়ল পিষকে। আকস্মিক শ্রান্ত মুখশ্রীতে পরিবর্তন এল। খুশিতে আত্মহারা হয়ে উঠল মেয়েটা। দুহাত নাড়িয়ে নাড়িয়ে পা ঘি গলাটে রূপে নৃত্য করতে লাগল। মনটা করে উডু উডু। লাফালাফির সংমিশ্রণে সে এক পাগলাটে কাণ্ড। ইরহাম কিংবা পাত্রপক্ষ দেখলে নির্ঘাত চেতনা হারাত। নিত্যরত পাগলি এক পর্যায়ে শাড়িতে পা পেঁচিয়ে ভীষণ বেকায়দায় বিছানায় পড়ে গেল। বক্ষস্থলে ভর ছেড়ে দিল পুরোপুরি। লাফালাফি করে ঘন শ্বাস পড়ছে। অধরে লেপ্টে খুশির ছোঁয়া। এলোমেলো শাড়ির প্রতিটি ভাঁজ। শ্বেতজল উপস্থিত মুখশ্রী গোলদেশে। হাঁপাতে হাঁপাতে মেয়েটা হেসে উঠল। সোজা হয়ে শুল। হাতের নাগালে থাকা মুঠোফোনটি নিয়ে অ্যাক্টিভ হল অনলাইনে। মেসেজ পাঠালো ওরা 7 জন এর মেসেঞ্জার গ্রুপে। দোস্তগণ, আজকে এক চরম আশ্চর্যান্বিত কাণ্ড ঘটেছে। আন্দাজ করত কি হতে পারে? অনলাইনে ছিল বন্ধুমহলের কয়েকজন। তৎক্ষণাৎ রিপ্লাই দিল আফরিন। কি হয়েছে বান্দুপি? পোলা নামাই যা। হিদি জবাবে লিখল, বিয়া শাদির খবর নাই। তুই এর মধ্যে মা বানাই দিলি আফু। এগলা কিন্তু আমার মতো সিঙ্গেলা জনগণের প্রতি অন্যায় অবিচার। আফরিন হাসির ইমোজি দিল 2টো। সাবিত মেসেজ পাঠালো, ওই চুন্নি, কি হয়েছে বল। অত ভনিতা না করে সোজাসুজি লাইনে আয়। অত আন্দাজ আপনা আপনা করার টাইম নাই কা। হিদি লজ্জা পাওয়ার ইমোজি দিল বট করে। নাদিরা লিখল, ওরে লজ্জাবতী রে, লজ্জা রাখ আর বল কি হয়েছে। হিদি আরও 2টো লজ্জা পাওয়ার ইমোজি দিল। সাবিত এবার রাগান্বিত ইমোজি দিল। হিদি এ দেখে হেসে উঠল। মেসেজ পাঠালো, আমি না আজকে গু। নাদিরা প্রশ্ন পাঠালো, আজকে কি? আজকে আমার ওয়ান অফ দ্য ক্রাশকে সামনাসামনি একেবারে ফেস টু চেহারা দেখছি। আফরিন অবাক হওয়ার ইমোজি পাঠিয়ে লিখল, কি সত্যি বলছিস? সাবিত লিখল, বাই দ্য চৌরাস্তা। কোনো বেড়ারে দেখছছ? হেতি কেডা? কয় নম্বর ক্রাশ? তোর তো আবার বাজার লিস্টের চেয়েও লম্বা কেরোসিনের লিস্ট। হিদির রাগ হল এমন চরম সত্য শুনে। সে লিখল, বেদ্যপ, জানিস না মুখের উপর সত্যি বলতে নাই? মুখের ওপর বললাম কই? মেসেজ দিলাম তো। আফরিন মেসেজ দিল, ফালতু কথা বাদ দে তো। এই হিদি, তুই নামটা বল না। সত্যি বলবি কিন্তু। কারে দেখছছ? বল। হিদি লজ্জা পাওয়ার ইমোজি সহকারে রিপ্লাই দিল, ইরহাম চৌধুরী। অতঃপর বোমা এক ফাটিয়ে অফলাইনে চলে গেল হিদি। ওদিকে নিশ্চয়ই এখন তোলপাড় আরম্ভ হয়েছে। প্রকৃত ঘটনা জানতে উদ্গ্রীব ওরা 7 জন এর কুচুপুগুলো। সে ভেবেই মজা পাচ্ছে মেয়েটা। ওসব ভাবনা ত্যাগ করে এখন ইরহামে মগ্ন হল। সে এখন বেশ চমকিত পুলকিত ক্রাশকে দেখে। ভুলেই গিয়েছে আজ এ বাড়িতে ক্রাশের আগমনের মূল হেতু। বিয়েশাদী বিষয়টি মনে আছে কি? মোটেও নেই। তাই তো এত নিরুদ্বেগ সে। আধারিয়া রজনী। আনন্দাঙ্গন এর লিভিং রুমে সোফায় পাশাপাশি বসে শাশুড়ি বৌমা। সত্তরোর্ধ্ব বৃদ্ধা রাজেদা খানম ভ্রু কুচকে শুধলেন।
কি বউ? খুশিতে তখন থে আগডুম বাগভুম করতাছ। মাইজা এত পছন্দ হইছে? মালিহা প্রসন্ন হৃদয়ে বললেন। হা মা। হিদি মেয়েটা দেখতে মাশাল্লাহ। দেখতে যেমন সুন্দর, কথাবার্তার ধরনও তেমন। খুব মিষ্টি করে কথা বলে। শুনলে মনে হয় আরও শুনি। ওকে আমার ইরুর সঙ্গে খুব মানাবে। তোর হুনলাম মাইয়া নাকি বেশি ছোট? তোমার পোলা তো আদ দা ঘি মরা হইজা গেছে গা। এখন শেষমেশ কচি মাইজা আনবা? মালিহা জিভ কাটলেন তৎক্ষণাৎ। ইসমা, এসব কি বলছেন? আমার ইরুর কতই বা বয়স? সবে 30। রাজেদা খানুম তীক্ষ্ণ চাহনিতে তাকিয়ে বললেন। হপায় 30। বয়সের কালায় বিয়া করলে একদিনে 4 বাচ্চার বাপ থাকত। সশব্দে হেসে উঠল ইনায়া। লিভিং রুমে এসে দাদির মজাদার জোকস শুনে ওর হাসি থামতে নারাজ। হাসতে হাসতে দাদির পাশে বসল। হাসির দমকে কথা আটকে আসছে। দাদি গো, তুমি যা বললে না, সেটা যদি মায়ের ইরু বেপ্পি শোনে অন দ্য স্পট চিৎপটাং। হা হা হা। মালিহা শব্দ করে হেসে উঠলেন। দাদি বিরক্ত হয়ে বললেন। পটাং হইব কে? আমি কি ভুল কইছি? 30 বছরের দা মরা পোলা এখনও বিয়া কর্মু না ভজন গাইতে থাহে। ইনায়া কোনমতে হাসি থামাতে সক্ষম হল। বলল, কি যে বলো না দাদি। ধরো ভাইগা 4 বাচ্চার বাপ। তোমার কথাম তো ঠিক আছে। তাহলে বিয়ে করল কত বছরে? 20। তাহলে ভাবির বয়স কত ছিল? 10। ও এমএ। হাসতে হাসতে ইনায়ের অবস্থা বেহাল। মেয়েটা পেট চেপে হেসে সোফায় লুটোপুটি খাচ্ছে। রাজেদা খানুম মুখ বেঁকিয়ে পান চিবোতে লাগলেন। এসব অহেতুক হিসাব নিকাশের উনি ধার ধারেন না। আস্ত এক আদ্যা মরা। এত হিসাব কষলেই কি তা পরিবর্তন হয়ে যাবে? আধারে ঘনীভূত কক্ষ। বিছানার ঠিক মধ্যিখানে উপুড় হয়ে শুয়ে দীর্ঘকায় এক মানব। দেহের মধ্যভাগ তার অনাবৃত। কোটির ধারে পড়ে রয়েছে পাতলা কাঁথা। গভীর নিদ্রায় বুজে আঁখি যুগল। নীরবতা ভেদ করে সহসা শব্দ ধ্বনিত প্রতিধ্বনিত হতে লাগল কক্ষ জুড়ে। হালকা হল নিদ্রাভাব। আঁখি বুজে বিছানার ডান পার্শ্বে থাকা অ্যালার্ম ক্লক ছুল ইরহাম। বন্ধ করল অ্যালার্মের কৃত্রিম ধ্বনি। কর্ণকুহরে পৌঁছাতে লাগল আয়ানের সুমধুর বার্তা। মহান রবের মহত্ব প্রকাশের ধ্বনি। আস্তে ধীরে ডান কাত হয়ে শুল মানুষটি। ভঙ্গ হল নিদ্রা। আয়ান শেষে ঠোঁট নাড়িয়ে নিঃশব্দে আয়ানের দোয়া পাঠ করল। অতঃপর আরামের নিদ্রা ত্যাগ করে উঠে বসল বিছানা। পাঠ করল ঘুম থেকে জাগ্রত হওয়ার দোয়া। দেয়ালঘড়িতে একবার চোখ বুলিয়ে হাই তুলল। পদযুগল স্পর্শ করল মেঝে। বিছানা ত্যাগ করে অদক্ষ ভঙ্গিতে কাঁথা ভাঁজ করে যথাস্থানে রেখে দিল। তোয়ালে নিয়ে অগ্রসর হল ওয়াশরুমে। সমতল আরশির সম্মুখে দাঁড়িয়ে ইরহাম। 2 হাত গলিয়ে দেহে জড়িয়ে নিল সফেদ পাঞ্জাবি। নিম্নে একই রঙা পাজামা। ডান হাতে স্বল্পসিক্ত চুলগুলো পেছনে ঠেলে টুপি পরে নিল। অতঃপর বা হাতে ঘড়ি পরে মোবাইল ওয়ালেট পকেটে গলিয়ে প্রস্থান করল কক্ষ হতে। উদ্দেশ্য জামায়াতে সালাদ আদায়। সুবাহের মিঠি রৌদ্রে উজ্জ্বল বসুধা। পুষ্পসুরভিত বাগানে ছুটে বেড়াচ্ছে উচ্ছ্বল রমণী। উদ্দেশ্য তার প্রিয় ছানাকে আয়ত্ত করা। শুভ্র তুলতুলে শরীরের ছানাটা অসংখ্য বৃক্ষের মাঝে সর্বোচ্চ গতিতে ছুটে চলেছে। পিছু পিছু হিদি জোরে জোরে ডেকে চলেছে। পকি, পকি থাম। আই পকি। দাঁড়া বলছি। দাঁড়া দুষ্টু। পকি শুনলে তো? ক্ষুদ্র শরীর নিয়ে ছুটে চলেছে। তবে বেশিক্ষণ তা স্থায়ী হল না। হিদির হাতে বন্দী হল পকি। পকিমন। তুলতুলে পশমে হাত বুলিয়ে মাথায় চুমু এঁকে দিল হিদি। আমার দুষ্টু পকি। আমাল ছোনা বাবুতা। মাকে এভাবে কেউ দৌড় করায়? হু। বিড়াল ছানা জবাব দিলে তো? সে যে মুখ। শুধু আদুরের স্বরে ডেকে উঠল। ম্যাও। ও লেলে। হিদি বিড়াল ছানাকে আদরে আদরে সিক্ত করে তুলছিল। ঠিক সে মুহূর্তে কর্ণকুহরে পৌঁছাল। ভার্সিটিতে পড়ে এতটাই লায়েক হয়ে গেছিস যে বিয়ের মতো পবিত্র বন্ধন নিয়ে ছেলেখেলা শুরু করেছিস?